স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে, সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব জনাব অপূর্ব জাহাঙ্গীর। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। দর্শক, বিভিন্ন সময় খবর পর্যালোচনায় আরও অতিথি পর্যায়ক্রমে আমাদের সঙ্গে যুক্ত হবেন, তখন তাদের সঙ্গে আমরা পরিচিত হয়ে নেব। প্রধান উপদেষ্টা নির্বাচনকে চ্যালেঞ্জিং বলছেন। আমি যদি ধারাবাহিকভাবে কয়টা পড়ি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের কোনো ব্যত্যয় হলে, মানে ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যত্যয়ের প্রশ্নও সামনে আসছে। আবার এনসিপি বলছে, জামায়াত ইসলাম আজকে মন্তব্য করেছে এটা নিয়ে। সব মিলিয়ে এই এবং মানুষের মধ্যে তো আসলে একটা আলোচনা আছেই যে নির্বাচন হবে কি হবে না, মানে এমন শঙ্কা, কি চ্যালেঞ্জ আসলে সরকার দেখছে? প্রধান উপদেষ্টা কি চ্যালেঞ্জ দেখছেন? ধন্যবাদ আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দেখেন, ফখরুল সাহেব বলেছেন ব্যত্যয় আছে, অনেকেই এই কোশ্চেনটা করে। আমিও পার্সোনালি অনেক যেখানেই যাই একটা কোশ্চেন থাকে যে নির্বাচন কি আসলেই ফেব্রুয়ারিতে হবে। আমি এটার কোনো উত্তর দিতে পারি না, কারণ আমার মনে হয় আমি যেখান থেকে আছি মানে না হওয়ার কোনো কারণ আমি দেখছি না। দেখেন, চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ যে নাই তা না। একটা পরাজিত শক্তি সারাক্ষণ এই ইলেকশনটাকে এবং এই দেশটাকে ডিস্টেবিলাইজ করার জন্য আমরা দেখছি যে কী পরিমাণ টাকা ঢালা হচ্ছে এবং কী পরিমাণ ষড়যন্ত্র করা হচ্ছে। সো এখানে যে চ্যালেঞ্জ নাই যে তা না, কিন্তু এই চ্যালেঞ্জটা কিন্তু আজকে প্রধান উপদেষ্টা বলেছেন যে যেভাবেই হোক আমাদের উতরাতে হবে। এটার থেকে কোনো আমাদের মানে দের ইজ নো আদার অল্টারনেটিভ ইন দিস সিনারিও। এবং ফেব্রুয়ারিতেই ইলেকশন হতে হবে, মানে সরকারের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে ফেব্রুয়ারিতে। তারপরেও কেন রাজনৈতিক দলগুলো মাঝে মাঝে প্রায় জিনিসটা উঠায়, সেটা আসলে কাকে ইঙ্গিত করে উঠায় আমি জানি না। আই হোপ সরকারকে ইঙ্গিত করে না, কারণ সরকারের জায়গা থেকে অত্যন্ত স্ট্রিক্ট যে ফেব্রুয়ারিতেই ইলেকশন হবে। সো এখনও পর্যন্ত উই আর হেডিং টুয়ার্ডস দ্যাট। আমরাও যারা সরকারে আছি, এই অন্তর্বর্তীকালীন সরকারে আমরা যারা ডাক পেয়েছিলাম তারাও রিলিভড যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, কারণ এই জায়গাটা অবশ্যই এটা আমাদের জায়গা না। আমরা দেশের জন্য কাজ করার জন্য এখানে এসেছিলাম এবং সেদিকেই কিন্তু মানে দেশের ট্রেন্ডটা যাচ্ছে। সো আমি এটা নিয়ে ওয়ারিড না যে ফেব্রুয়ারির বাইরে ইলেকশন হবে কিনা, ফেব্রুয়ারিতেই ইলেকশন হবে। জি, একটু অতিথি যদি যুক্ত করে নিই। শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় বিএনপির, তাকে একটু যুক্ত করব। মুফতি দেলোয়ার হোসেন সাকি, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আলাউদ্দিন মাহমুদ, আপনাকে দিয়ে একটু শুরু করি যে জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন করা সম্ভব নয় বলে আপনারা মন্তব্য করেছেন। মানে নির্বাচন নিয়ে সংশয় আছে, শঙ্কা আছে ফেব্রুয়ারি নিয়ে? ধন্যবাদ। একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে জুলাই সনদ বাস্তবায়ন বলতে আসলে আমরা কি বুঝি। জুলাই সনদ তো বাস্তবায়ন হবে নির্বাচনের মাধ্যমেই। এখানে একটা বিষয় হলো যে জুলাই সনদের যে 48টি বিষয় আছে সাংবিধানিক সংস্কার, সেগুলো আপনার গণভোটে যাবে এবং গণভোটে যদি রায় আসে তখন আমরা যেটা প্রস্তাব দেখেছি সেটা হলো যে আপনার পরবর্তী সংসদ হবে একই সাথে পার্লামেন্ট এবং লিমিটেড কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তো সেই প্রেক্ষিতে মোটা দাগে আমরা সাংবিধানিক সংস্কারগুলো বাস্তবায়ন আমরা নির্বাচনের পরে নির্বাচনের মাধ্যমে শুরু হবে। কিন্তু তার পূর্বে যেগুলো আপনার এখনই বাস্তবায়ন যোগ্য, এগুলো তো আসলে কমিশনেই প্রস্তাব দিয়েছে যে এখনই বাস্তবায়ন করা সম্ভব, সেগুলো এখনই আপনার অর্ডারের মাধ্যমে বাস্তবায়ন করে ফেলতে। তো এটা নিয়ে আমাদের কোনো সংশয় নাই যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না কিংবা আদার্স। আমরা চাই নির্বাচন ফেব্রুয়ারিতে হোক এবং দেশ স্টেবিলিটির দিকে যাক, এবং এখন সরকারের কাছেও একটা সুস্পষ্ট পথরেখা আছে যে কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। আমরা তেমন সংশয় দেখছি না আনটিল এন্ড আনলেস রাজনৈতিক দলগুলো আবার এটা নিয়ে যদি কোনো নতুন করে। কিন্তু আজকে রংপুরে নাহিদ ইসলাম বললেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয় জুলাই সনদ এবং গণহত্যার বিচার ছাড়া। মানে এটা কি মানে পলিটিক্যাল স্টেটমেন্ট নাকি এটা একটু মিনিং আছে? এখানে আপনি একটা বিষয় লক্ষ্য করেছেন, বিচার কিন্তু আপনি কয়েক সপ্তাহ যদি দেখেন বিচার প্রক্রিয়া একটা উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাচ্ছে, এবং আমরা জানি যে এই আগামী মাসেই অনেকগুলো গুরুত্বপূর্ণ মামলা রায় দেওয়া হবে। সে প্রেক্ষিতে যেহেতু আশঙ্কার কথা বলেছেন, আশঙ্কা
রাজনীতিবিদ হিসেবে বাংলাদেশকে নিয়ে আশঙ্কা থাকবে আমাদের। আমরা সবাই সত্যিকার অর্থেই বাংলাদেশের মানুষের বেটারমেন্টের জন্য রাজনীতি করছি। আমি বিশ্বাস করি না আশঙ্কার কথাই জানিয়েছেন, এবং আশঙ্কাটি হলো বিচার প্রক্রিয়া যদি কোনোভাবে বাধাগ্রস্ত হয়। পাশাপাশি জুলাই সনদে যে বাস্তবায়নের অঙ্গীকার এবং বাস্তবায়নের যে পথরেখা সরকার এখন গ্রহণ করেছে ঐকমত্য কমিশনের কাছ থেকে, সেটা যদি বাস্তবায়নে কোনো প্রকার বাধা থাকে তাহলে খুবই স্বাভাবিকভাবে এখানে বাধাটা তো স্বাভাবিক প্রক্রিয়া আসবে না, বাধাটা হয়তো বা পরবর্তীতে একটি যেটা গতকাল একটা শোতে আমরা ছিলাম, দুদু ভাইও ছিলেন, তো আমাদের তৃতীয় আরেকজন বিশ্লেষক বলছিলেন যে এটা একটা সংকটের দিকে নিয়ে যেতে পারে। তো আমার বিশ্বাস যে এখানে যদি রাজনৈতিক দলগুলো, বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো সংস্কার প্রক্রিয়ার মধ্যে আছে, তারা যদি আমরা এই মানে কি দায়িত্বশীল আচরণ করে, তাহলে আসলে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে কোনো বাধা নেই। জি, মুফতি দেলোয়ার হোসেন সাকি, আজকে একটি অনুষ্ঠানে মানে জামায়াত সহ যে 8টি দল আন্দোলন করছে সেরকম, সেখানে আপনারা উপস্থিত ছিলেন। সেখানে জামায়াতের নায়েবে আমির তিনি মন্তব্য করেছেন কোনো কারণে জাতীয় নির্বাচন ঠিক সময়ে না হলেও গণভোট আগে দিতে হবে। মানে তারও শঙ্কার সংশয়, মানে ইসলামী আন্দোলন বাংলাদেশও কি এরকমটা মনে করে কিনা যে নির্বাচন নিয়ে শঙ্কার সংশয়, নাকি এটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট? ধন্যবাদ আলহামদুলিল্লাহ টিভিকে এবং সাথে সম্মানিত সহ আলোচক এবং দর্শক মন্ডলীকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ, যেটা প্রধান উপদেষ্টা বলেছেন। আসলে চ্যালেঞ্জটা হলো কয়েকটা কারণ অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে বিশেষ করে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে, অর্থাৎ বিশাল একটা পরিবর্তনের মধ্য দিয়ে। এজন্য জনগণের প্রত্যাশাটা অনেক বেশি। সেই ক্ষেত্রে যেহেতু এখনো ফ্যাসিস্টদের বিচার হয়নি, এখনো তৃণমূল পর্যায়ে জেলা প্রশাসক থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন সেক্টরে এখনো ফ্যাসিস্টদের দোসররা বিদ্যমান আছে, তাদের শাস্তিটাও দৃশ্যমান হয়নি। এমনকি অন্যান্য রাজনৈতিক দল আওয়ামী লীগের নির্বাচনে আসবে কিনা, এর মাধ্যমেও বিশাল একটা মানে সমাধান সংকট রয়ে গেছে। এরকম 14 দলীয় জোট, জাতীয় পার্টি থেকে শুরু করে অন্যান্য দল নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, এই ব্যাপারেও কিন্তু স্পষ্টভাবে সিদ্ধান্ত এখনো সরকার গ্রহণ করতে পারে নাই। এরপর আমূল নির্বাচন কমিশনের যে সংস্কার প্রয়োজন ছিল সেটাও কিন্তু ভালোভাবে হয়নি। এই জন্য সংখ্যাটা অবশ্যই আছে, চ্যালেঞ্জটা বিশাল। এই জন্য আমরা মনে করি যে অন্তত কিন্তু এই প্রসঙ্গগুলোর সঙ্গে আসলে গণভোটের সঙ্গে জাতীয় নির্বাচনটা জড়িয়ে যাচ্ছে কেন? না, গণভোটটা যদি নির্বাচনের আগে হয়ে যায় তাহলে জুলাই সনদের আইনি ভিত্তি হবে একটা আদেশ জারির মাধ্যমে মানুষের মধ্যে কিছুটা হলো এই জুলাইয়ের সনদ বাস্তবায়নের প্রক্রিয়াটা আইনি ভিত্তিতে যদি হয়ে যায় গণভোটের মাধ্যমে, সেটা তো একটা ভিন্ন আলাপ, ওটা একটা ভিন্ন দাবি। মানে আমি বলছি যে ওই দাবির সঙ্গে জাতীয় নির্বাচন হঠাৎ করে চলে এলো কেন? এই দাবিতে তো আপনার আন্দোলনে আছেনই এবং এটা বলছেন, কিন্তু মানে এখন গণভোটের সঙ্গে জাতীয় নির্বাচনকে যুক্ত করে ফেলা হচ্ছে কেন আর কি? ওটা তো একটা সেটেলড বিষয় না। বিষয় ঠিক আছে, আমরা তো বলছি যে অন্তত গণভোটের বিষয়ে তো এখনো সরকার স্পষ্টভাবে বলে নেই। যেমন বর্তমান ঐক্যমত্য কমিশন বলেছে কি, ঐক্যমত্য কমিশন বলেছে নির্বাচনের দিন অথবা নির্বাচনের আগে এই গণভোট হতে পারে। তাহলে এখানে কিন্তু স্পষ্টভাবে দুইটা বিষয়, একটা হলো হয়তো নির্বাচনের দিন হবে অথবা নির্বাচনের আগে হবে। এখন এই বিষয়টা সিদ্ধান্তটা স্পষ্ট না হলে তখন কিন্তু সংকটটা রয়ে যায়। মানে ঐক্যমত্য কমিশনে এই সংকটটা ধরে রেখেছে। কেন আমরা আমাদের মৌলিক দাবি হলো গণভোট যদি হয় তাহলে সেটা নির্বাচনের আগে হতে হবে। নির্বাচনের দিন গণভোট হলে এই গণভোটের ভিত্তিটাই নড়বড়ে হয়ে যাবে, এটার চাহিদা এবং এটার শক্তিটা ম্লান হয়ে যাবে। যার কারণে আমরা চাচ্ছি যে অন্তত নির্বাচনের আগেই গণভোটটা হোক। জি, আচ্ছা, অপূর্ব জাহাঙ্গীর একটা প্রশ্ন করতে চান আপনাকে, মুফতি দেলোয়ার হোসেন সাকি। আমি শুধু জাস্ট ফর মাই কিউরিওসিটি, আমি জাস্ট জানার জন্য যে আমরা মানে আপনার কি মনে হয় যে এই ডিবেটটা আমরা
একটা সিভিলাইজ ডিবেটের মাধ্যমে এটা একটা জায়গায় আমরা পৌঁছাতে পারবো কিনা, মানে এখনো যে 19-20টা রয়েছে এটা মানে আলোচনার মাধ্যমে একটা জায়গায় পৌঁছানো সম্ভব কিনা, জাস্ট আপনার ব্যক্তিগত ঐক্যমত কমিশনে এই দীর্ঘ বৈঠকের পর সকল রাজনৈতিক দলের আলহামদুলিল্লাহ ঐক্যমত কমিশনের যে পারস্পরিক যে সমঝোতাটা, এটা কিন্তু বাংলাদেশের এই 54 বছরের ইতিহাসে বিরল। এরকম দীর্ঘ সংলাপ, দীর্ঘ পারস্পরিক সমঝোতা এটা হয়নি। এই ঐক্যমত কমিশনের এই দীর্ঘ আলাপেই যেটা সমাধান হয়নি, সেটা নতুন একটু আনমিউট করে নেবেন, আপনার কথা শুনতে পাচ্ছি না আমরা। জি এখন শুনতে পাচ্ছি, জি থ্যাংক ইউ। যেটা বলছিলেন সরকারের ঐক্যমত কমিশনের এত দীর্ঘ আলাপ আলোচনা, পারস্পরিক সমঝোতা, রাজনৈতিক দলগুলোর হাজার হাজার ঘন্টা এরা ব্যয় করেছেন সমঝোতা, ঐক্যমত হতে পারেন নাই। এখন নতুন করে আবার ঐক্যমত হবেন, পারস্পরিক দূরত্বটা কমে আসবে, এটা আসলে আমরা মনে করি না। এই জন্য মনে করেন না, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার বিশাল একটা পট পরিবর্তনের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, তাদের অন্তত জুলাইয়ের এই শক্তিটাকে, স্পিরিটটাকে ধারণ করে এদেরকে আদেশের মাধ্যমে এই সংকটটা সমাধান করতে হবে। এটা তাহলে চাপিয়ে দেওয়ার মতো হয়ে যাবে কিনা, মানে আপনারা ঠিক করতে পারলেন না সেটা আসলে আমরা তো চাপিয়ে দিচ্ছি না, আমরা জনগণের উপর ছেড়ে দিচ্ছি। অর্থাৎ জনগণ গণভোটের মাধ্যমে এটাকে একটা সমাধান দিবে। এখানে বিএনপি অথবা ইসলামী আন্দোলন অথবা জামাত নয়, বাংলাদেশের জনগণই সিদ্ধান্ত দিবে যে গণভোটের মাধ্যমে আসলে জুলাই সনদের শক্তিটা কতটুকু। শামসুজ্জামান দুদু, আপনি মানে আলোচনা শুনলেন এবং এই যে সংশয় এটা তো দীর্ঘদিন ধরে চলছে, সেই জায়গা থেকে মানে বিএনপিরও একটা বড় শঙ্কার জায়গা, এবং বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো খুব পরিষ্কার স্পষ্ট করে বলেছেন যে এটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা, জুলাই সনদের সই করা জায়গা থেকে সরে আসা ইত্যাদি সবকিছু মিলিয়ে আপনি শঙ্কা দেখেন কিনা নির্বাচনে? জি, আপনাকে ধন্যবাদ। এখানে বিজ্ঞ আলোচকরা আছেন, তাদেরকে শুভেচ্ছা। আসলে হয়েছে কি, সদিচ্ছাটা সব থেকে বড় আমার কাছে মনে হয়েছে। আমাদের মহাসচিব কিন্তু বিষয়টি খুব পরিষ্কার করেছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে অতি অবশ্যই হতে হবে। এটি শঙ্কার মধ্যে ফেলা অথবা কোনো খারাপ উদ্দেশ্যে বিতর্কিত করা এটা ঠিক হবে না, এটা কারোর জন্য ভালো হবে না, দেশের জন্য না, রাজনৈতিক দলগুলোর জন্য না, অন্য যে কোনো বিষয়। যেমন বেশ একটা বড় সময় নেই জাতীয় ঐক্য কমিশন, মানে সকলের সঙ্গে খোলামেলা আলোচনা করে তারা কিন্তু একটা জায়গায় এসে পৌঁছেছে। আমাদের পক্ষ থেকে যেমন নোট অফ ডিসেন্টের একেবারে পুরোপুরি ভাবে অ্যাভয়েড করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে, এটা আমাদের মহাসচিব পরিষ্কার পার্টির পক্ষ থেকে বলা হয়েছে। মজার ঘটনা হচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, যাকে আমরা আমাদের দলের পক্ষ থেকে শুধু সমর্থন করি নাই, তার প্রতি আস্থা রাখছি, বিশ্বাসও রাখছি যে তিনি যে কথাগুলো বলেছেন যে ঐতিহাসিক একটি নির্বাচন করবেন এবং এটি তিনি ফেব্রুয়ারির মধ্যেই করবেন। তবে নানামুখী ষড়যন্ত্র আছে, নানামুখী প্রেশার আছে। এমনকি তার প্রেস সচিব সাহেব সম্ভবত গতকাল বা আজকে বলেছেন অনেক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হতে পারে। আপনার বিদেশি দুটি কাগজের সঙ্গে অতীত স্বৈরাচার প্রধান শেখ হাসিনা, তিনিও নির্বাচনকে কিভাবে দেখছেন এবং তিনি দেশে কি করতে চান একটা আভাস তিনি দিয়েছেন। তো একজন ক্ষণিক তাকে প্রশ্ন করার পরেও তিনি ন্যূনতম ক্ষমা চাওয়ার দৃষ্টিভঙ্গিতে, মানে ওই ঘটনার মধ্যে তিনি নাই, স্পষ্ট করে বলেছেন ক্ষমা প্রশ্নই ওঠে না। এরকম একটি পরিস্থিতির মধ্যে আপনাকে সব থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ স্বৈরতন্ত্রের পতনের মধ্য দিয়ে গণতন্ত্রের উত্তরণ,
আমি তো নির্বাচন ছাড়া কোনো বিকল্প কিছু দেখি না। সেই নির্বাচনটি সরকারকে আমরা সর্বান্তকরণের সহযোগিতা করছি, জি, কিন্তু সরকার এটি বারবার প্রতিশ্রুতিবদ্ধ হলো। তিনি এই কথাও বলেছেন, আমরা প্রতিশ্রুতিবদ্ধ একটি ভালো নির্বাচনের জন্য, কিন্তু নানামুখী সন্দেহ, অবিশ্বাস, আমার মনে হয় বিভিন্ন মহল থেকে জাতির সংকটকে আরো তীব্র করার জন্য এই ধরনের পরিস্থিতি বা এক ধরনের গুজবই বলবো তৈরি করা হচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদের নির্বাচন এই দেশে হবে, এই কারণে যে এই গণতন্ত্রের উত্তরণের জন্য স্বৈরাচারের পতনের ঘটনায় আমাদের অনেক ছেলে মেয়ে শহীদ হয়েছে, নির্বিচারে তারা তাদের জীবন উৎসর্গ করেছে। সেই জন্য সন্দেহ অবিশ্বাসের কথা যতই বলা হোক, নির্বাচন হবে বলে আমি মনে করি, আমার পার্টি মনে হয়। এই আলোচনাটা আমরা একটু বড় করে নেব, একটা ছোট্ট বিরতির পরে আবার একটু ফিরে আসি। দর্শক, ৭১ জার্নালে পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি, সঙ্গে থাকবেন আশা করি। বিরতির পরে আরেকবার স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। আমরা যে আলোচনায় ছিলাম, আলাউদ্দিন মোহাম্মদ বিএনপি সংস্কার চায় কিনা এ নিয়ে এখন প্রশ্ন তৈরি হবে। আজকে নাহিদ বলেছেন, তিনি বলেছেন পুরো সময়টায় আমরা দেখেছি গুরুত্বপূর্ণ সংস্কারে বিএনপি ভেটো দিয়েছে, বিরোধিতা করেছে, কিন্তু বিএনপি বলছে যে ৩১ দফা যে সংস্কার প্রস্তাব সেটা তো তারা অনেক আগে থেকেই তারা দিয়ে আসছে এই রাষ্ট্র সংস্কারের জন্য, কিন্তু তাহলে এখন সংস্কার চায় না বিএনপি, এরকম প্রশ্ন কেন তৈরি হচ্ছে? আপনি কি আমাকে প্রশ্ন? জি, আলাউদ্দিন মোহাম্মদ। হ্যাঁ, বিএনপি সংস্কার চায়, তবে যে সংস্কার বিএনপি চায় সেই সংস্কার আসলে গণ অভ্যুত্থান পূর্ব বাংলাদেশের বাস্তবতায় ছিল। আমরা তখন সংস্কার বিষয়টি আসলে বিএনপিকে অ্যাপ্রিসিয়েট করতে হয়। বিএনপির পূর্বে গণতন্ত্র মঞ্চের সাথে বিএনপি ছিল, তারা সবাই মিলে একটি সংস্কার ড্রাফট করেছে। ওই সময়ের জন্য এটা বেশ উচ্চাভিলাষী ছিল এবং এটার জন্য আমি বিএনপিকে ধন্যবাদ জানাই দল হিসেবে। কিন্তু সবচেয়ে বড় যেই আপনার আইরনি, সেটা হলো বিএনপি সংস্কার এতগুলো প্রস্তাব, এতগুলো অঙ্গীকার দেওয়া সত্ত্বেও যখন কার্যকরভাবে বাংলাদেশে ছাত্র জনতার নেতৃত্বে একটি গণ অভ্যুত্থান সংঘটিত হলো, গণ অভ্যুত্থানের পরের বাস্তবতায় যখন রাষ্ট্র সত্যিকার অর্থেই কিছু রেডিক্যাল সংস্কার অথবা কিছু সাবস্টেন্সিয়াল সংস্কারের দিকে অগ্রগতির দিকে যাচ্ছিল, তখন আমরা দেখলাম যে জাতির সামনেই আপনারা দেখেছেন যেটা পরিষ্কার যে প্রতিটি সংস্কারই বিএনপিকে বুঝাতে, বিএনপিকে কনভিন্স করতে অধিবেশন পর অধিবেশন লেগেছে। না, এটা তো খুব স্বাভাবিক যে আপনার সব কথাই আমাকে মানতে হবে কেন, মানে এটাই গণতান্ত্রিক কিনা, মানে বিএনপি নাই মানতে পারে, বিএনপি অন্যভাবে ভাবতে পারে, সেটা ভালো হতে পারে আপনার আমার চেয়ে, সুতরাং এইভাবে বলা যায় কিনা? এটা তো আমাদের কোনো আপত্তি নেই। বিএনপির এই যে মত প্রকাশের স্বাধীনতা, বিএনপি তারা যে সংস্কার কমিশনে, ঐকমত্য কমিশনে যে তারা যে ডিবেট করবে, ডিবেট করার স্বাধীনতাটাকে আমরা সম্মান জানাই। সম্মান জানিয়ে তো আমরা দিনের পর দিন বিএনপির সাথে, অন্যান্য দলগুলোর সাথে, আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলো সবাই মিলে আলাপ আলোচনা করেছি। কিন্তু একই সাথে তাদের যেই অবস্থান, এই অবস্থানকেও তো আমার সমালোচনা করার স্বাধীনতা থাকতে হবে। নিশ্চয়ই, সেটাও এটা খুব আরেকটা বড় বিষয় বুঝতে হবে যে বিএনপি যখন সংস্কারের প্রস্তাব দিয়েছে, অথবা আমরা যদি ৩১ দফার মধ্যে যে সংস্কার ছাড়াও তো প্রতিশ্রুতি আছে অনেক, যদি সব সংস্কার না, ওই সময়কার যে বাস্তবতা, ওই সময় তো আর ১৪০০ শহীদ হয় নাই, ওই সময় তো বাংলাদেশের হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আহত হয়ে ঘরে ফিরে নাই, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় এসে শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করে ছুড়ে ফেলে দেয় নাই। তো আপনি যদি দেখেন যে যদি ২৮ অক্টোবরের যে বিএনপির নেতৃত্বে গণ অভ্যুত্থানের সম্ভাবনা তৈরি হয়েছিল, যদি সেটাই গণ অভ্যুত্থানে রূপান্তরিত হতো, তাহলে কিন্তু আপনার সরকার গঠিত হতো পল্টনে। মানে বিএনপির যে অফিস আছে, বিএনপির অফিসটা হতো গণ অভ্যুত্থানের কেন্দ্রবিন্দু। এখন বিভিন্ন কারণে ওই সময়কার আপনার ওই গণ অভ্যুত্থানের সম্ভাবনাটা বাস্তবায়ন হয়নি। কেন হয়নি এটা নিয়ে বিস্তর আলাপ আলোচনা আছে, সেটা নিয়ে আমরা না যাই এখন। যেটা হয়েছে পরবর্তীতে যখন ডেসপারেট হয়ে গিয়েছে জনগণ,
তারা দেখলো যে কোনো রাজনৈতিক দলের জন্য আর 31 দফার জন্য অপেক্ষা করার কোনো সুযোগ নেই। এখন তাদেরকে রাস্তায় নেমে যেতে হবে। তারা রাস্তায় নেমেছে এবং তারা রাস্তায় ব্রুটালি কিল্ড হয়েছে, অনডেড হয়েছে। তাদের যে দাবি, এই দাবিটা তো গুরুত্বপূর্ণ। বিএনপি যদি দাবি করে তারা 16 বছর ধরে সংস্কারের দাবিতে বাংলাদেশের কার্যকর গণতন্ত্রের জন্য লড়াই করে এসেছিল, খুবই অ্যাপ্রিসিয়েবল কাজ, এবং এটা অবশ্যই বাংলাদেশের জনগণ তাদেরকে সে স্বীকৃতি দেয়, আমরাও দেই, এবং আগামী নির্বাচনে আমরা আশা করি ভোটের মাধ্যমে তারা জনগণের কাছ থেকে সম্মানজনক রায় পাবেন। পাশাপাশি এটাও তো বুঝতে হবে যে গণ অভ্যুত্থানের যেই জনগণ রাস্তায় নেমে এসেছিল, যারা আসলে রাজনীতি যাদের পেশা নয়, দেশ পরিচালনা যাদের পেশা নয়, তারা তাদের কর্ম, তাদের যেই নিজস্ব গণ্ডির বাইরে এসে এই নতুন একটা রাষ্ট্রের ভাবনাকে মাথায় রেখে, একটা নতুন স্বাধীনতার ভাবনাকে মাথায় রেখে তারা যে আপনার রাস্তা নেমে এসেছিল, তাদের যেই দাবি, এই যে বাস্তবতা যে পরিবর্তন হয়ে গিয়েছে, এই পরিবর্তিত বাস্তবতা তো বিএনপির 31 দফারও একটু পরিবর্তন দরকার ছিল। আমরা যদি এমন পেতাম যে বিএনপি এই পরিবর্তনকে মাথায় রেখে 31 দফাকে আরো বেশি বিপ্লবী আপনার সংস্কার প্রস্তাবে রূপান্তর করত, অথবা বিএনপি নেতৃত্ব যদি এই বিপ্লবকে পরিপূর্ণভাবে ধারণ করত, বিপ্লবের আমি বলছি যে নেতৃত্ব সবাই না, যারা আলোচনা করছেন, ইভেন যারা আপনার অনেক সময় দেখেছেন যে জুলাই যোদ্ধাদের নিয়ে মন্তব্য করেছেন, আমার সামনে যিনি আছেন পরম শ্রদ্ধা আমার বড় ভাই, আমরা ব্যক্তিগতভাবে কাউকে বলছি না, বাট প্রতিটি দলের মধ্যেই যেই অংশগুলো আছে যারা সবাই যদি সমন্বিতভাবে বিপ্লবকে ধারণ করতো, তাহলে হয়তো আমাদের এই সংস্কার নিয়ে এত বিতর্কের। একটু শামসুজ্জামান দুদু, আপনার একটু মন্তব্য জানি। আলাউদ্দিন মোহাম্মদ যেরকম বলছিলেন যে আপনাদের এই 31 দফার এটার সংস্কার প্রয়োজন ছিল বলে তারা ভাবেন, তারা মনে করেন। উল্টো দিকে আলাপ আছে যে তাদেরও কথা বলার অধিকার আছে, আপনাদেরও নোট অফ ডিসেন্ট দেওয়ার অধিকার আছে যে কোনো বিষয়ে। না 100 বার আলাউদ্দিন সাহেবরা তো একটা পার্টিও বানিয়েছে, তারা হয়তো এখন মনে করেছে যে জুলাই সনদের স্বাক্ষর দরকার নেই, করে নাই। জুলাইয়ের সৃষ্টিতে তারা ছিল, এখন সৃষ্টিকে মানে কি মানে না সেটা নিয়ে আমি প্রশ্ন তুলব না। এখন হয়তো পথ খুঁজছে কি করে আবার সই করা যায়, এটা হতে পারে। তরুণদের ভাবনা একটু অস্থিরতার মধ্যে থাকে, সৃষ্টির প্রক্রিয়ার মধ্যে থাকে। আমাদের বয়সে আসলে তখন আবার আরেকটা ফর্মে আসে। আলাউদ্দিন সাহেবদেরকে আমরা ধন্যবাদ জানাই যে তারা যখন এটা মানে সেই প্রক্রিয়ার মধ্যে ছিল না, স্কুলের অথবা কলেজের ছাত্র ছিল বা তারও নিচে ছিল, তখনই আমরা সংস্কারের কথাটা বলেছিলাম। হয়তোবা সেই জন্য তারা এই জিনিসটা ড্রফট আউট হয়ে গেছে, যে আমাদের নেতা জনাব তারেক রহমান স্পষ্ট করে বলেছেন যে এই 31 দফার বাইরেও নতুন ভাবনা থাকে, সেটা সংযোজন করা যাবে। তো এটা হয়তো যে কোনো কারণে হোক উনি মিস করেছেন, আমি নিজে বললাম যে এটা একটা বিএনপির 31 দফা না, এটা 2030 প্রথম বেগম জিয়া উপস্থাপন করেছিলেন। তারপর এটা 27 দফা, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা। তখন এনসিপি জন্ম হয় নাই বা প্রশ্ন ওঠে না, কারণ গণঅভ্যুত্থানই হয় নাই। সেই জন্য তারা এই বিষয়ের মধ্যে ছিলেন না। গণঅভ্যুত্থান পরবর্তীতে তারা 31 দফা রেডি পাইছে, তো সমালোচনা তো অবশ্যই করতে পারে, এটা 31 দফার মধ্যেই আছে। এখন তার কথা সে বলবে, অন্য পার্টির কথা অন্যভাবে বলবে, এটা তো স্বাভাবিক। এটা সৃষ্টির জন্যই তো 31 দফা। আর 31 দফা সফল করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য একটা নির্বাচন লাগবে। এটা তো প্রস্তাব, যেমন জুলাই সনদ সংবিধানের অংশ করতে উপর নির্বাচন দরকার, পার্লামেন্টে যেতে হবে। সেই পার্লামেন্টে তারা যেহেতু গণঅভ্যুত্থানের অন্যতম নিয়ামক শক্তি, মানে তরুণ যারা এই আন্দোলনের একটা বড় ভূমিকা পালন করেছে, তো স্বাভাবিক কারণে জনগণ, দেশবাসীর বা মানুষের তাদের মধ্যে সমর্থন আছে। মানে বিএনপি যদি সেই মানে শক্তি নিয়ে সংসদে যায়, তাহলে সে কি জুলাই সনদ বাস্তবায়ন করবে না 31 দফা করবে? আরে ভাই একটু শোনেন, বিএনপি না, বিএনপি হয়তো 50টা সিট পাবে, 300 সিট তো পাবে এনসিপি, তারা তো দাবি করেছে। তো 300 সিট যদি এনসিপি পায়
আবার নাকি আপনাদের সঙ্গে জোট আপনি জোট একটু হচ্ছে শোনেন, সেসব তো শোনেন। গণমাধ্যমে আপনারা আসছে। কথাটা শোনেন না। বিএনপি তো বিরোধী দল হয় কিনা সন্দেহ, তারপরেও নির্বাচনটা যেতে অনেকে অনীহা। তো কোনটা সত্য, কোনটা বিশ্বাসযোগ্য, কোনটা মান্য, এটা তো ভাই আমি বুঝতে পারছি না। ওই জন্য আমি নির্বাচনের কথা গণঅভ্যুত্থানের পর থেকে বলছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো। সেটি একমাত্র পথ এবং সেটির মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। নতুন স্বাধীনতা, তারপরে নতুন সংবিধান, বা এটার মধ্যে আমি পুরাতনটাই আঁকড়ে ধরে আসি। তো নতুনরা যারা করবেন তারা বিপ্লবের মধ্যে দিয়ে করতে পারে, নির্বাচনের মধ্যে দিতে পারে, ওই লাইন আমাদের না। আমার জটিলতা কমেই আমার একটা নির্বাচনের মধ্যে দিয়ে স্থিতিশীলতাটা, জাতীয় স্বাধীনতা, গণতন্ত্র, সার্বভৌমত্ব, এগুলো রক্ষা করে। তারা যারা বলছে এটা বলতে পারে, তাদের ভাবনা থেকে বলতে পারে, তারা মনে করছেন এটা জরুরি, তাদের সঙ্গে এই জায়গাটা আমাদের পার্থক্য। আমরা যেটা বলছি সেটা খুব সহজ এবং খুব স্বাভাবিক। এই জন্য আমার কাছে মনে হয়েছে আমরা ওই পথের মধ্যে যতক্ষণ না যেতে পারব, সংকট তীব্রতর হবে এবং সেটি কোথায় গিয়ে দাঁড়াবে এটা আমার পক্ষে ভাবাও খুব কঠিন। যেটা আমাদের জন্য কারোর জন্য ভালো হবে না। কারণ এই অভ্যুত্থানকে খণ্ডন করার জন্য দেশের মধ্যে, দেশের বাইরে বিভিন্ন মহল বিভিন্ন ভাবে কাজ করছে। তার একটা প্রতিফলন শেখ হাসিনার এই যে দুটো পত্রিকার সঙ্গে দেওয়া, কি ভয়ঙ্কর এবং ভয়াবহ তার সিদ্ধান্ত, তিনি তার মধ্যেই আছে। সেই জন্য আমরা যদি বিষয়টাকে হালকাভাবে নেই, তাহলে ভবিষ্যতে আমরা যারা গণঅভ্যুত্থানের পক্ষে কাজ করছি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অবস্থান থেকে, তাদের জন্য ভালো কিছু আমাদের অপেক্ষা করছে, এটা আমার কাছে মনে হয় না। জি, মুফতি দেলোয়ার হোসেন সাকি, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়ায় অস্পষ্টতা রয়েছে, ইসলামী আন্দোলন এরকম মনে করে। কি অস্পষ্টতা? যেমন আমি একটা জিনিসে আমার মধ্যে এক ধরনের অস্পষ্টতা আছে। গণভোটের কথা বলছেন আপনারা, কিন্তু গণভোটটা প্রশ্ন আমার কাছে কয়টা দেবেন? কারণ যে 48টা বিষয় আছে, 48টার মধ্যে আমি 47টা আমার মত থাকতে পারে, একটাতে আমার দ্বিমত থাকতে পারে। রাষ্ট্রের মালিক হিসেবে আমি সেই দ্বিমতের জায়গাটাও আমি দেখতে চাই। মানে এগুলো আপনারা ভেবেছেন কিনা? মৌলিকভাবে ঐক্যবোধ কমিশন কর্তৃক যে প্রস্তাবনা আছে, এই প্রস্তাবনার ক্ষেত্রে আমাদের ধোঁয়াশাটা হলো যে মৌলিকভাবে একটা রাষ্ট্রপতি যে প্রধান উপদেষ্টা কর্তৃক একটা আদেশ জারি হওয়া, এরপরে নির্বাচনের আগে গণভোট হওয়া এবং এক্ষেত্রে 270 দিনের মধ্যে এটাকে অন্তত আইনে রূপান্তর করার যে মৌলিক বিষয়গুলো আছে, এগুলোতে আমাদের মাঝে মনে হচ্ছে যে লেংদি প্রসেস। কেননা গণভোট হয়ে যাওয়ার পরে সংবিধান সংস্কার যে কমিশনটা হবে, এই ঠিক আছে, গণভোট আপনি হয়ে গেল, গণভোটে আপনি জিতেও গেলেন, সেটা নিয়ে সমস্যা না, বা হেরেও যেতে পারেন, সেটা নিয়েও সমস্যা না। কিন্তু সমস্যাটা হচ্ছে যে মানে আইনগুলো আপনারা করছেন, সেই আইনগুলো তো রাষ্ট্রের মালিক হিসেবে আমাকে জিজ্ঞেস করে নিতে হবে। সেটাই গণভোট, সেটাকেই আমরা গণভোট বলছি। আপনি আমার কাছে জিজ্ঞেস করছেন যে আমি রাজি কি রাজি না। তো 48টার মধ্যে আমি একটাতে আমার গড় রাজি আছে, আমি ওটাতে না দিতে চাই, সেই অপশন কি থাকবে ভোটে? এটা তো অন্তর্বর্তীকালীন সরকার তার রূপরেখা ঠিক করবে। অন্তর্বর্তী সরকারের তো এই রূপরেখা ঠিক করার ক্ষমতাই নেই। কারণ আপনি আমার কাছে জিজ্ঞেস করছেন 48টা প্রশ্নের উত্তরে তুমি রাজি আছো কি রাজি নেই। আমি একটাতে আমি রাজি নেই, অথচ 47টাতে আমি রাজি। তাহলে কি আমি না দিয়ে দেব, নাকি আমি হ্যাঁ দিয়ে দিব? অথচ 47টায় আমার মত ছিল। কিন্তু এই ক্ষেত্রে এই যে ধোঁয়াশার বিষয়টা এখানেও তো হতে পারে যে অন্তত এখানে জনগণের সঠিক মতামতটা প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা সংস্কার প্রস্তাবের ব্যাপারে জনগণের স্পষ্ট মতামত দিবে কিনা, নাকি শুধু হা নায়ের মাধ্যমে দিবে, এই রূপরেখাটা ঠিক করবে অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনকে সামগ্রিকভাবে 15 নভেম্বর থেকে টোটাল রূপরেখা তৈরির জন্য, প্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। এখন কোন প্রক্রিয়ায় জনগণের মতামতটা নিবে সেটা ঠিক করবেন অন্তর্বর্তীকালীন সরকার। প্রক্রিয়াটা অন্তর্বর্তীকালীন সরকার দিবে। তাহলে একটু অপূর্ব জাহাঙ্গীর যদি একটু ক্লিয়ার করেন এই জায়গায়, মানে
এখানে আসলে তারা বলছেন যে অস্পষ্ট, মানে এটা তো আসলে স্পষ্ট করাটাও খুব গুরুত্বপূর্ণ জনগণের কাছে। এবং প্রত্যেকটা বিষয়, আরেকটি বিষয় বোধহয় আজকে প্রধান উপদেষ্টাও এটা অ্যাড্রেস করেছেন যে সংস্কারগুলো করা হচ্ছে এগুলো তো আসলে জনগণের সামনে আসা উচিত একদম প্লেন এন্ড সিম্পল হয়। জি, এগুলো যে কি করতে চাইছেন আপনারা সেটা জনগণ ভালো করে আগে বুঝবেন, পড়বেন, জানবেন, তারপরে মতামত দেবেন। সেই মতামত দেওয়ার সেখানেও স্বাধীনতাটা থাকা উচিত যে আমি 48টাতে দেবো না কি আমি আলাদা আলাদা করে দেবার সুযোগ থাকবে। প্রথমত আমি আসলে প্রথমে আগে একটা জিনিস একটু বলে রাখা দরকার যে ঐকমত্য কমিশন মাত্র কাজ তাদের শেষ পর্যায়ে 31 তারিখ পর্যন্ত টাইম আছে যদিও, সেটা হচ্ছে আমি বাংলাদেশের মানে যারা যারা যে সকল পলিটিক্যাল পার্টি ডিসকাশন অংশগ্রহণ করেছে মানে তারা কিন্তু একটা ঐতিহাসিক নজির স্টাবলিশ করলো। এটা মানে বাংলাদেশের ইতিহাসে কখনো এইরকম ডিসকাশন নিয়ে ওপেন এবং বিটিভি বারবার লাইভ করেছে, মানে হচ্ছে হিউজ থিং আমার কাছে মনে হয়। যেটা আপনি বললেন স্পেসিফিক্সে, হ্যাঁ এটা আমিও মনে করি যে এখন যেটা দরকার সেটা হচ্ছে যে এইটাকে জনগণের কাছে নিয়ে যাওয়া এবং যা যা আলোচনা হয়েছে অবভিয়াসলি দেয়ার আর টেকনিক্যাল স্টাফ যেটাকে আমাদের এখন অ্যাকচুয়ালি, এবং আমি বলবো শুধু সরকারের না, এটা রাজনৈতিক দলগুলোরও সিম্পলিফাই করে তারা কি বলেছে এটা এখন জনগণের কাছে নিয়ে যেতে হবে। আলটিমেটলি যেহেতু ঐকমত্য কমিশন তার একটা প্রস্তাবনা দিয়েছে এবং সেটা নিয়েও কিছু ডিবেটের রাজনৈতিক দলের মতামত রয়েছে সেই এনে, আমি এই জায়গাতেও একটু পার্সোনালি খুশি যে আমি আজকে, কারণ আমি দেখলাম যে 3টি বড় বড় রাজনৈতিক দলই ঐকমত্য কমিশনের রিপোর্টটাকে ক্রিটিসাইজ করলো। তার মানে ঐকমত্য কমিশন একদম নিজের জায়গায় দাঁড়িয়ে তার বক্তব্যটা পেশ করেছে আর কি। এটা কিভাবে চ্যানেলড হবে, কিভাবে এটা বাস্তবায়িত হবে সেটা পরের ডিসকাশন, বাট আমরা একটা ঐকমত্য কমিশন একটা মতামত পেয়েছি। এখন হচ্ছে আমার মনে হয় যে যেটা সরকারও ট্রাই করবে, সরকার তো করবেই, রাজনৈতিক দলগুলোরও উচিত তাদের নিজ নিজ জায়গা থেকে এই কাজটি করা, যে এই পুরা জিনিসটা যাতে জনগণের কনভারসেশনের মধ্যে হয়। এবং এখনো পর্যন্ত কিন্তু আসলে একটা ডিবেট থাকে পিআর কি, এটা অনেকে পর্যন্ত বলতে পারে না। অনেক জিনিসই কিন্তু আমরা এখনো পর্যন্ত এটা টেকনিক্যালিটিসটা জানি না। সো এখন আমার কাছে মনে হয় যে এখন দরকার আসলে সব জায়গা থেকে একটা বড় কমিউনিকেশন ক্যাম্পেইনের দরকার, যে যাতে জনগণ একদম প্রত্যেক লেভেলের প্রত্যেক স্তরে যাতে এই কমিউনিকেশনটা যেতে পারে যে দিজ আর দ্য থিংস উই আর ওয়ার্কিং অন, দিজ আর দ্য থিংস দ্যাট উইল বি দেয়ার, এবং এটাকে যতটা সিম্পলিফাই করে গণভোটে নিয়ে যাওয়া যায় আর কি। আমি প্রিটি শিওর সরকারও সেদিকেই করবে আর কি। জি, আমি শামসুজ্জামান দুদু ভাইকে একটু ছেড়ে দিতে হবে আমার একটু আগে, যে কারণে ওনার একটা মন্তব্য নিয়ে আমি আসলে একটু বিরতিতে যাই। আমি যদি 2 মিনিটের বা 2-3 মিনিটের মতো যদি ওনাকে আমি একটু সুযোগ দিই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে জনগণের সঙ্গে একটা প্রতারণা, কারণ ওনার বিষয়টা হচ্ছে নোট অফ ডিসেন্টগুলো এখানে না থাকা এবং যেটা সই করা হয়েছে বা যেটা আলাপ হয়েছে সেটা ঐকমত্য কমিশন সুপারিশে আসেনি, সেইভাবে আসেনি সেরকম বলেছেন। আবার এরই মধ্যে আমি দেখলাম যে নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে মন্তব্য করেছেন যে ঐকমত্য কমিশনের মেরুদণ্ড ফিরে এসেছে। তারা এতদিন একটি দলের ছিল, এখন তারা আসলে নিজেদের শক্তিতে বলিয়ান। শামসুজ্জামান দুদু কি বলবেন আসলে? না, এটা তো স্পষ্ট করে আমাদের পার্টির মহাসচিব এটা বলেছেন এবং নোট অফ ডিসেন্ট বাদ দেওয়া হয়েছে, এটা তো সত্য। এটা তো ডিসকাশনের সময় প্রতিনিয়তই প্রসঙ্গগুলো ছিল। তো স্বাভাবিক কারণে এই প্রসঙ্গে নতুন করে তো আর বলার কিছু না। এখন এই অবস্থায় যদি সরকার গণভোটে যায়, ঠিক এখন যে অবস্থা আছে এই অবস্থা নিয়ে সেক্ষেত্রে আসলে বিএনপির কি অবস্থান হবে? এই যে আপনার একটু আগেই যে আলোচনাটা হলো গণভোটের প্রসঙ্গ যেগুলো থাকবে, সেটি যদি দুটো বা একটা দ্বিমত পোষণ করে, এটি কিন্তু এখনো পরিষ্কার হয় নাই। গণভোটের প্রয়োজন অনেকে এটা বোধ করছেন, কিন্তু গণভোটের যাদের মধ্য দিয়ে আমরা এই রায়টা নিব সেটাকে যদি ইজি করতে না পারি, তাহলে এটা আবার নতুন একটি সংকট তৈরি হতে পারে। সেই জন্য আগে আমাদের গণভোটটা কোন প্রক্রিয়া, কারণ আগে যে গণভোটগুলো হয়েছে হ্যাঁ ভোটের, সেই সাবজেক্ট আর এই সাবজেক্ট ইলেকশনের বিষয়টি কিন্তু একেবারে ভিন্নতর। সেই জায়গাটা যদি আমরা ক্লিয়ার না করে গণভোটে আমরা চলে যাই,
তা আমরা যেটা তাদের কাছে চাচ্ছি সেখানে হ্যাঁ হওয়ার কথা, সেখানে না হয়ে গেলে বিষয়টি একটা জটিলতা তৈরি হবে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে প্রসঙ্গগুলো আলোচনা হয়েছে, গণভোট ছাড়াই আমরা তো কমিশনের অনেক ব্যাপারে একমত হয়েছে, অথবা নোট অফ ডিসেন্ট বা অথবা দ্বিমত পোষণ করতে পেরেছে। তো এটার ফয়সালা তো আমরা জনগণের কাছে আপনার সরাসরি নিয়ে যেতে পারি, জি, কর্মসূচি হিসাবে নিয়ে যেতে পারি। যেমন আমরা একে স্পষ্ট করেই বলি, যদি নির্বাচনে যায় নোট অফ ডিসেন্ট তো আমার রাজনৈতিক কর্মসূচির অংশ হবে। তা আমি যদি জয়লাভ করি তাহলে স্বাভাবিক কারণে ওইগুলো প্রাধান্য থাকবে এবং আমরা পার্লামেন্টে গিয়ে সেগুলো গুরুত্ব দিব, এটা স্বাভাবিক। আমাদের বাইরে যারা কাজ করছেন বা দ্বিমত করছেন বা অন্য ভাবনা ভাবছেন, তারা জয়লাভ করলে কি আমার কর্মসূচি তারা কি সব ওখানে প্রতিষ্ঠা করার জন্য যাবেন নাকি? তারা তাদের মতো করে তো যাবেন। অন্যান্য সকল ইসলামী দলগুলো অথবা এনসিপি বা অন্য রাজনৈতিক দলগুলো তো তাদের নিজস্ব কর্মসূচি আছে, নিজস্ব বক্তব্য আছে, সেইভাবে তো তারা যাবে। আমার কাছে মনে হয়েছে যে এইটার ফয়সালা কিন্তু নির্বাচন ছাড়া অন্য কোনো পথ আছে বলে আমার কাছে মনে হয় না। জি, জনাব শামসুজ্জামান দুদু, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য ৭১ জার্নালে। আলাউদ্দিন মোহাম্মদ এবং মুফতি দেলোয়ার হোসেন সাকি, আপনারা দুজন থাকবেন। জি, শামসুজ্জামান দুদু, জি কিছু বলছিলেন কি? থ্যাংক ইউ। হ্যাঁ, আমি সরি যে আমার খুব প্রিয় ভাজন সব আলোচক এখানে আছে, তাদেরকে আমি মিস করব না। ঠিক আছে, আপনার জন্য শুভকামনা। থ্যাংক ইউ। দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছে ৭১ জার্নালে, সঙ্গে থাকবেন আশা করি। বিরতির পরে আরেকবার স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। এই পর্যায়ে একটু দেখে নেব আগামীকাল সকালে যে পত্রিকাগুলো আপনার হাতে পৌঁছবে কি শিরোনাম করেছে আজকে। একটু যদি আচ্ছা, আমাদের সময় তারা শিরোনাম করেছে সনদে পরিবর্তন, অনৈক্যের আশঙ্কা। বণিক বার্তা, সালমান এস আলমের নিলাম সম্পদের ক্রেতা নেই। ইনকিলাব, দ্বন্দ্ব সংঘাতের পরিকল্পিত রোডম্যাপ। টক অব দ্য কান্ট্রি, জুলাই সনদ ২৫। যুগান্তর, নির্বাচন বানচালে হঠাৎ আক্রমণ আসতে পারে, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। দ্য ডেইলি অবজারভার, সিএ ওয়ার্নস of major threats ahead of national polls. সংবাদ প্রতিদিন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে কতটা প্রস্তুত প্রশাসন। ডেইলি টাইমস অফ বাংলাদেশ, ডিফাইন্ড হাসিনা আনঅ্যাপোলজেটিক ওভার জুলাই ব্লাডশেড। শিরোনামগুলো দেখে নিলাম যে পত্রিকাগুলো কাল সকালে আপনি পেতে যাচ্ছেন, তার শিরোনাম কি ছিল। আমরা যে আলোচনায় ছিলাম আলাউদ্দিন মোহাম্মদ, এই আলোচনাটা আমরা একটু শেষ করব। জুলাই সনদের যে বাস্তবায়ন প্রশ্ন, সেটা নিয়ে যদি একটু ২ মিনিটে মন্তব্য করেন, তারপরে আমি একটু মুফতি দেলোয়ার হোসেন সাকির কাছে যাব। না, এখন জুলাই সনদ বাস্তবায়নের যেই পথে আছে, সরকারের উচিত খুব যত দ্রুত সম্ভব কিভাবে অর্ডার দেওয়া হবে সেই অর্ডারের ড্রাফট জাতির সামনে পেশ করা। কারণ আমরা দেখেছি যখন জুলাই ঘোষণাপত্র দেওয়া হয় তখন সব দল থেকে মতামত দিয়েছে, কিন্তু ঘোষণা কি আসবে সেটা ফাইনাল ড্রাফট কিন্তু সবার সাথে আপনার পরামর্শ করে করা। এই প্রেক্ষিতে ঘোষণাপত্রটা আমরা দেখলাম যখন ঘোষণা দেওয়া হলো তখন এটাকে অনেকটা পরবর্তী সংসদের কাছে আবেদন মতো একটা পত্র বানিয়ে ফেলা। এখন বাংলাদেশের রাজনীতিতে হঠকারিতা, শঠতা এটা খুবই স্বাভাবিক ঘটনা। আমরা দেখেছি এখানে অনেকগুলো রাজনৈতিক দল অতীতে এক কাজ করেছে এবং এখনো যা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে আমাদের আশ্বস্ত হওয়ার খুব বেশি কারণ নেই যে আমরা কোনো ডকুমেন্টস কিংবা কোনো ড্রাফট না দেখেই অথবা কোনো কাজ আসলে যেটা করা যায় সেই কাজটা আমরা শুধু মুখের কথার উপর অথবা কারো প্রতিশ্রুতির উপর আস্থা রাখতে পারি। সেটা আসলে প্রয়োজন হয় না। রাষ্ট্র চলা আইন দিয়ে আমরা আসলে আইন বুঝতে চাই এবং রাষ্ট্রের প্রতিটি প্রতিশ্রুতির আইনি বাস্তবায়ন চাই। সেক্ষেত্রে যেই অবস্থান সনদ আছে, আমরা মনে করি যে সরকার বাস্তবায়নের যে রূপরেখা গ্রহণ করেছে ঐকমত্য কমিশনের কাছ থেকে, এবং ঐকমত্য কমিশনের প্রধান একই সাথে তিনি এখন সরকার প্রধান,
তো ইচ্ছা করলে খুব দ্রুতই তারা এই গণভোটের জন্য যে আদেশ প্রয়োজন হবে সেটা দিতে পারবেন। হাজির মুফতি দেলোয়ার হোসেন সাকি। জি, আমরা এই আলোচনাটা শেষ করব। আপনাদের দলের পক্ষ থেকে আপনারা যে আন্দোলনে আছেন, এটা আসলে অনেকে বলছেন যে এটা একটা পলিটিক্যাল বা ভোটের আন্দোলন, জনসংযোগ একসঙ্গে হয়ে যাচ্ছে এগুলো নিয়ে। সেই জায়গায় জুলাই সনদ বাস্তবায়নের মানে আপনাদের চাওয়াটা কি আসলে? আসলে নির্বাচন এবং জনসম্পৃক্ততার কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করছে। এই ক্ষেত্রে জুলাই সনদটাকে ইসলামী আন্দোলন খুব গুরুত্বের সাথে বিবেচনা করছে, কারণ বিশেষ করে রাজনৈতিক সংগঠন হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করেছে। বাংলাদেশে নিবন্ধিত অনেকগুলো রাজনৈতিক দল আছে। আপনি দেখবেন যে শুধুমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয় ব্যানার দিয়ে ধারাবাহিক কর্মসূচি পালনের মাধ্যমে এই জুলাই আন্দোলনের ত্যাগ এবং কোরবানির পরিচয় দিয়েছে। সেই ক্ষেত্রে আমাদের জুলাইয়ের ব্যাপারে প্রত্যাশাটা অনেক বেশি, যার কারণে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানিয়েছি অন্তত জুলাই সনদের আইনি ভিত্তি হোক, এরপর নির্বাচনের আগে গণভোট হোক, এরপর আদেশের মাধ্যমে, এমনকি এই কিছুক্ষণ আগেই আমাদের সম্মানিত বিএনপির দুদু সাহেব বলেছেন যে জনগণের সাথে প্রতারণা করা হয়েছে, তারপরে যেসব বিষয়ে তাদের আপত্তি আছে সেটা আবার নির্বাচনে বিজয়ী হওয়ার পর পার্লামেন্টে গিয়ে তাদের সেই বিষয়গুলো, আপত্তিজনক বিষয়গুলো তারা সংযোজন বিয়োজন করবেন। মানে এরকম যে রাজনৈতিক ভাবে মানে জুলাইয়ের ধারাগুলো, জুলাইয়ের প্রত্যাশাগুলো ব্যাহত হবে, সেটা আমরা আগেও প্রত্যাশা করেছিলাম। যার কারণে এরকম একটা সন্দেহ করেছিলাম, যার কারণে আমরা এই জুলাইয়ের একটা আদেশ, জুলাইয়ের সনদের আইনি ভিত্তি, গণভোট এবং নির্বাচন, সংবিধান সংস্কারের জন্য আমরা জোর দাবি করেছিলাম। কেন মানে আমাদের এটা তো পরেও হতে পারে, মানে আপনি আইনও করে ফেললেন, সবকিছু করলেন, তারপরে কোনো একটা রাজনৈতিক দল তারা যদি জিতে যান এবং তারা যদি সংবিধান পরিবর্তনের ক্ষমতা অর্জন করে ফেলেন, তাহলে তো তারা এটাও পরিবর্তন করে ফেলতে পারেন। হ্যাঁ, পরিবর্তন করবেন, কিন্তু জনগণ আলহামদুলিল্লাহ এখন অনেক বেশি সচেতন। মানে তারাও তো জনগণের ম্যান্ডেট নিয়েই আসবেন, তারা তো জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় আসবেন না। জনগণের ম্যান্ডেট নিয়েই আসবেন, জনগণের ম্যান্ডেট হারাবেন। কারণ জনগণ এই যে সংস্কারগুলো করা হয়েছে দীর্ঘ 17 বছর না, যে সংস্কারগুলো করা হয়েছে এই সংস্কারগুলো স্বাধীনতা পরবর্তী একেবারে 54 বছরে জনগণের প্রত্যাশা। এটা শুধু ফ্যাসিস্ট আওয়ামী সরকারের 17 বছরের না, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের 17 বছরের এই মানে সংকটগুলো না, এই সংস্কারটা একেবারে স্বাধীনতা পরবর্তী জনগণের প্রত্যাশার প্রতিফলন। জি, যদি কোনো প্রশ্ন থাকে আমার দুই অতিথির কাছে, তাহলে এর মধ্যে একটু করে ফেলতে হবে। একটা রাজনৈতিক দল ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে একেবারে জুলাই সনদের এই প্রত্যাশাগুলোকে মাটি চাপা দিবেন, এই ঐক্যমত কমিশনের যে প্রস্তাবগুলো এনেছে এই প্রস্তাবগুলো উল্টিয়ে ফেলবেন সংখ্যাগরিষ্ঠ মতামত নিয়ে, এটা সম্ভব না। এটা সম্ভব না, এটা সম্ভব না। জনগণ এখন অনেক সচেতন। জি, আমরা দেখেছি। আমরা একটু ক্লোজ করব এই আলোচনাটা। আপনার না, আমি আসলে তিনজনই যারা ছিলেন তারা যে এই ডিসকাশনে গেছেন ঐক্যমত কমিশনে, আমি পার্সোনালি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। এবং অবশ্যই প্রত্যেকের তিনজনেরই 3 ধরনের ওপিনিয়ন আছে। ঐক্যমত কমিশনও তাদের একটা ওপিনিয়ন দিয়েছে। তো এখন আমরা মানে আমি মনে করি যেহেতু জাতিগতভাবে আমাদের ঐক্যটা এখনো আছে, যে যাই বলুক না কেন, তো আমরা মনে করি যে এই যে ডিবেটগুলো আছে এটাও আমরা পার করে যেতে পারবো। অনেক ধন্যবাদ মুফতি দেলোয়ার হোসেন সাকি এবং আলাউদ্দিন মোহাম্মদ, আপনাদের দুজনকে যুক্ত হওয়ার জন্য আজকে 71 জার্নালে। দর্শক, এই পর্যায়ে আরেকটা ছোট্ট বিরতি নেব 71 জার্নালে। বিরতির পরে এসে আমরা একটু আলোচনা করতে চাই শেখ হাসিনা রয়টার্সকে এবং এএফপিকে যে সাক্ষাৎকার দিয়েছেন, সেই তার যে বক্তব্য, সেই বক্তব্যগুলো যদি আমরা একটু ডিকোড করার চেষ্টা করি, সেটা একটা বিরতির পরে করতে চাই অতিথিদের যুক্ত করে নিয়ে। সঙ্গে থাকবেন আশা করি। বিরতির পরে আরেকবার স্বাগত জানাচ্ছি 71 জার্নালে। আমরা বিরতির আগে যেমন বলছিলাম, BDNews24.com এর একটি শিরোনাম, আওয়ামী লীগকে নির্বাচন করতে না দিলে সমর্থকরা ভোট বয়কট করবে, রয়টার্সকে শেখ হাসিনা। এ নিয়ে একটু কথা বলবো।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজাকে একটু যুক্ত করে নেই যদি। মুর্তজা ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। আপনি নিশ্চয়ই এই খবরটি আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ মূলধারার গণমাধ্যমগুলোতেও নানানভাবে এসেছে, এক একজন এক এক হেডলাইনটাকে সামনে এনেছে, এক এক বিষয়কে। আপনি আসলে কিভাবে তার এই বক্তব্যকে মানে ব্যাখ্যা করবেন, ঠিক সময়টাও যদি একটু উল্লেখ করেন, কারণ সামনে নির্বাচন, জুলাই সনদের বিষয় নিয়ে নানানভাবে কথা হচ্ছে, দলগুলোর মধ্যেও মতভেদ ইত্যাদি। সেই সময়ে এই ধরনের একটি বিষয়, মানে সময়টাও বিচার্য কিনা? জি, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ থেকে গণ আন্দোলনের মুখে পালিয়ে যাওয়া শেখ হাসিনা একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারটি নিয়ে আপনি যেভাবে বললেন যে মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের আলোচনা, তর্ক বিতর্ক চলছে নানাবিধ দিক নিয়ে। তো এই জায়গাটাতে যদি খুব মোটা দাগে বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার 1 বছরের কিছু সময় পরে গিয়ে তিনি বিদেশি গণমাধ্যমের সঙ্গে কথা বললেন। কোট আনকোট কথা যদি বললেন, এইভাবে যদি বলি তাহলে আমার ধারণা সঠিকভাবে বলা হয় না। খেয়াল করে দেখবেন যে একই সময়ে তিনি 3টি গণমাধ্যমকে, আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। এপিকে সাক্ষাৎকার দিয়েছেন, রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন এবং ইন্ডিপেন্ডেন্ট ইউকে সাক্ষাৎকার দিয়েছেন। তো এটা কি কাকতালীয়? হ্যাঁ, আমরা কেউ যদি বলতে চাই যে কাকতালীয়, সেটা হতে পারে, কিন্তু 3টি আন্তর্জাতিক গণমাধ্যম, প্রায় কাছাকাছি রকমের প্রশ্ন, প্রায় কাছাকাছি রকমের উত্তর। এইভাবে যে সাক্ষাৎকারটা একই সময়ে প্রকাশিত হলো, এটা একটা প্রশ্ন নয়, পর্যালোচনার দাবি রাখে। পর্যালোচনাটা এইরকম যে প্রথমত কথা, 3টি গণমাধ্যম একই রকমের প্রশ্ন দিয়ে, একই রকমের উত্তর দিয়ে, ইমেলে প্রশ্ন পাঠালেন, ইমেলে উত্তর পেলেন, এইভাবে সাক্ষাৎকারটা প্রকাশ করলো একই দিনে। এটা কাকতালীয় হওয়ার কথা নয়। তাহলে হলো কিভাবে, ঘটলো কিভাবে? ধারণা করা হয় যে ইউকে বেসড লবিস্ট ফার্মের মাধ্যমে তিনি তার বক্তব্যগুলো এই সময়ে প্রচার করতে চেয়েছেন আন্তর্জাতিক অঙ্গনে। বক্তব্য তো তিনি প্রতিদিনই প্রচার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাংলাদেশ বিরোধী, বাংলাদেশ সরকার বিরোধী, ডক্টর ইউনূস বিরোধী, বাংলাদেশের জনগণ বিরোধী, সামরিক বাহিনী বিরোধী কথা তিনি বলছেন, প্রতিদিনই বলছেন। এখন আন্তর্জাতিক অঙ্গনে তার এই কথা বলাটার একটা দরকার মনে করেছেন তিনি। দরকার মনে করেছেন 2টি কারণে। একটি কারণ হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন। এই নির্বাচন ঠেকানোর মতো শক্তি সামর্থ্য নাই। নানা রকমের জটিলতা হয়তো তৈরি করবে, কিন্তু তারা ঠেকাতে পারবে না। পালিয়ে থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের নির্বাচন ঠেকাতে পারবে না। তো এই সময়ে তার একটা কথা বলার দরকার মনে করেছে। ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে তিনি আলোচনায় থাকতে চান, এই কারণে তিনি কথা বলে থাকতে পারেন। আরেকটি জায়গাতে তিনি দৃষ্টিপাত করতে চেয়েছেন, সেটি হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালালো কেন? সে তো স্বৈরশাসক ছিল, সেই কারণেই তো তাকে শুধু পালাতে হয়নি। সে পালানোর আগে বাংলাদেশে একটা গণহত্যা করে গেছে, মানবতা বিরোধী অপরাধ করে গেছে। সেটা বাংলাদেশের মানুষ যেমন জানে, সেটা জাতিসংঘের প্রতিবেদনেও আছে যে সে মানবতা বিরোধী অপরাধ করেছে। এই মানবতা বিরোধী অপরাধ করেছে বলেই মূলত কাকে পালাতে হয়েছে। মানবতা বিরোধী অপরাধ মানে গণহত্যা বা মানুষ হত্যা যদি না করতো তাহলে হয়তো তাকে পালাতে হতো না, দেশে থাকতো, তাকেও তখনও বিচারের মুখোমুখি হতে হতো। কিন্তু জনমানুষ এইভাবে এতটা বিক্ষুব্ধ তার উপরে হয়ে যেত না যে তাকে পালাতে হবে। এই যে পালানো মানবতা বিরোধী অপরাধ, এই মানবতা বিরোধী অপরাধে তার বিরুদ্ধে খুব সুনির্দিষ্ট তথ্য এবং প্রমাণ আছে। পৃথিবীর খুব কম মামলা বা কম অপরাধীর ক্ষেত্রে এত সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে যে তথ্য প্রমাণ আছে। প্রথমত কথা, সে যে মানুষ হত্যা করিয়েছে তার বাহিনীকে দিয়ে, তার ভিডিও আছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে দিয়ে মানুষ হত্যা করিয়েছে, তার ভিডিও আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে হত্যা করিয়েছে, তার ভিডিও আছে। অডিও আছে, সে যে মানুষ হত্যা করতে বলছে সেটার অডিও আছে। সে যে হেলিকপ্টার থেকে গুলি করতে বলছে সেটার অডিও আছে। স্থির চিত্র আছে। ঘটনাক্রম বিশ্লেষণ করলে নানাবিধ কিছু প্রমাণ হয়। আরো অনেক প্রমাণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাতে আছে। তো এইরকম মামলার বিচার চলাকালীন, বিচার যখন চলছে, একটি মামলা বিচার মানে সব পর্ব শেষ হয়েছে আগামী 13 তারিখে, তার নভেম্বরের 13 তারিখে, আমি যদি তারিখটা ভুল করে না থাকি, 13 তারিখে তার রায় ঘোষণা করার কথা।
রায়ে কি হবে, শাস্তি হবে কি হবে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু সে নিজে যেহেতু জানে যে সে অপরাধ করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, মানুষ হত্যা করেছে, সেই কারণে তার ভেতরে একটা আতঙ্ক আছে এবং সে জানে যে তার হয়তো সর্বোচ্চ শাস্তি হয়তো বা হতে পারে। আদালত কি শাস্তি দিবে নাকি তাকে মুক্তি দিবে সেটা আদালতের ব্যাপার, আমি বা আমরা কেউ সেখানে বলতে পারি না। কিন্তু আমার ধারণা যে শেখ হাসিনা নিজে জানে যে সে কি অপরাধ করেছে এবং কি শাস্তি হতে পারে। এই শাস্তি হওয়ার আগে সে জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনকে একটু জানাতে বা বোঝাতে চাইলো যে তার উপরে অন্যায় হচ্ছে। এক ধরনের প্রোপাগান্ডা তো সে চালিয়ে অভ্যস্ত এবং আওয়ামী লীগ এই প্রোপাগান্ডাটা চালাতে খুব অভ্যস্ত। যদি গোয়েবলস জীবিত থাকতেন, হিটলারের সেই গোয়েবলস যদি জীবিত থাকতেন, তাহলে গোয়েবলসও হার মানতেন যে প্রোপাগান্ডা চালানোর ক্ষেত্রে শেখ হাসিনা গোয়েবলসের কয়েক গুণ বেশি দক্ষ, তার চেয়ে কয়েক গুণ বেশি দক্ষ। কারণ একই মিথ্যা কথা, একই অসত্য কথা তিনি বারবার 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 করে বলতে পারেন। যে অভিযোগের কোনো ভিত্তি নাই তিনি সেই অভিযোগ বারবার বারবার করে বলতে পারেন যে ডক্টর ইউনূস এই করেছে, ডক্টর ইউনূস ওই করেছে। সে 16 বছর ক্ষমতায় থেকে ডক্টর ইউনূসের এমন কোনো ফাইল নাই যেটা একাধিকবার চেক করা হয় নাই, কোথাও কোনো দুর্নীতি পান নাই, কিন্তু কথা বলতে গেলে তিনি বারবার করে বলেন যে ডক্টর ইউনূস এই করেছে, ডক্টর ইউনূস ওই করেছে, যার কোনো ভিত্তি নেই। এগুলো তিনি বলতে পারেন। তো আমার কাছে মনে হয়েছে যে এটি খুব পরিকল্পিত উপায়ে এই সময় মূলত এই দুটি বিষয়কে প্রাধান্য দিয়ে সে আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে কথা বলেছে। এখন এখানে প্রশ্ন আসবে যে আন্তর্জাতিক গণমাধ্যম, 3টি গণমাধ্যম একই সঙ্গে পিআর প্রতিষ্ঠানের মাধ্যমে বা লবিস ফার্মের মাধ্যমে যদি দেয়া হয়ে থাকে এই তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ, তাহলে প্রচার করলো কেন? এটা হয়তো আগামী দিনে জানা যাবে। এই জায়গাটাতে আমি এখনই মন্তব্য করতে চাই না। কিন্তু রয়টার্স বা এপির মতো এরকম মানে গণমাধ্যম লবিস্ট ফার্মের মাধ্যমে এরকম প্রোপাগান্ডায় অংশ নেয়, মানে নজির আছে? আমার কাছে এর সুনির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণ নাই। আমি এই সমস্ত প্রতিষ্ঠানকে অভিযুক্ত করছি না যে তারা লবিস ফার্ম বা পিআর প্রতিষ্ঠানের মাধ্যমে করেছে। আমি একজন সংবাদকর্মী, আমি তো এখন হয়তো আমি সরকারি একটা দায়িত্বে আছি, কিন্তু আমি তো মূলত সাংবাদিক। তো সাংবাদিক হিসেবে আমি ধারণা করছি ঘটনাক্রম বিশ্লেষণ করে যে এরকম হতে পারে। আচ্ছা, হতে পারে এই কারণে বলছি যে ধরেন একই রকমের প্রশ্ন, একই রকমের উত্তর, ইমেলে প্রশ্ন পাঠানো, ইমেলে উত্তর দেয়া, একই সঙ্গে 3টি পত্রিকা 3টি গণমাধ্যম পাঠালো, একই সঙ্গে 3 জনকে জবাব দিল, একই সঙ্গে তারা প্রকাশ করলো, এগুলো একটা প্রশ্ন তৈরি করে, একটা পর্যালোচনার দাবি রাখে। আগামী সময়টা তো আমার ধারণা যেটা আরো পরিষ্কার করে জানা যাবে বা বোঝা যাবে। তবে একটা জিনিস আমি পরিষ্কার করি, সেটি হচ্ছে শেখ হাসিনার সময়ে আল জাজিরা সহ পৃথিবীর আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তার যে অপকর্মের সংবাদ প্রকাশ করত, তখন বাংলাদেশে বসে কিছু তোষামতকারী সাংবাদিক আল জাজিরাকে সাংবাদিকতা শেখাতো, যেটা হয়েছে ওটা হয় নাই। আমি বিবিসি, আমি রয়টার্স বা এপি বা ইন্ডিপেন্ডেন্ট বা অন্য কোনো আন্তর্জাতিক গণমাধ্যমকে সাংবাদিকতা শেখাচ্ছিও না, তাদের এটা নিয়ে আমি প্রশ্নও করছি না। আমি বলছি এরকম হয়ে থাকতে পারে, ঘটনাক্রম বিশ্লেষণ করলে মনে হয়। জি, আরেকটি বিষয়, মানে এটা নিয়েও প্রশ্ন করা যায় কিনা, যেমন রয়টার্স লিখেছে কয়েক মাস আগে তাদের এক প্রতিবেদক শেখ হাসিনাকে দিল্লির ঐতিহাসিক লোধি গার্ডেনে হাঁটতে দেখেন, সঙ্গে ছিলেন 2 জন নিরাপত্তা রক্ষীর মতো ব্যক্তি। পথচারীদের কেউ কেউ চিনে ফেললে তিনি মাথা নেড়ে শুভেচ্ছা জানান। মানে যদি এরকম পরিস্থিতি হয় তাহলে ইমেইলে আসলে সাক্ষাৎকার নিতে হলো কেন? মানে এটা তো সামনাসামনি নেয়ার কি কোনো বাধ্যবাধকতা থাকে? মানে আমি ঠিক দেখেন, সাক্ষাৎকার, প্রথমত কথা, সাক্ষাৎকার ইমেলে হতে পারে। আপনি যদি আমার কাছে বিশেষ কোনো কিছু থাকে এবং আপনি যদি মনে করেন যে আমার সঙ্গে কথা বলবেন, এবং আমি যদি আপনাকে শর্ত দেই যে না আমি কথা বলবো না, আমার কথা বলার সুযোগ নাই, আপনি আমাকে পাঠান, আন্ডারগ্রাউন্ডে আসি আমি, আপনি আমাকে প্রশ্ন পাঠান, আমি প্রশ্নের উত্তর লিখিতভাবে মেলে দিয়ে দিব, হতে পারে। এটা যে একেবারে অস্বাভাবিক ব্যাপার তা নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা আসলে কোথায় আছে? শেখ হাসিনা দিল্লিতে আছেন, শেখ হাসিনার সঙ্গে টেলিফোন আছে, শেখ হাসিনার ফোনে কথা বলার সুযোগ আছে, তিনি প্রতিদিন প্রায় প্রতিদিন ইমেইলে যদি সাক্ষাৎকার দেন তাহলে তো সেখানে ইন্টারনেটও আছে, সবই আছে, সেখানে সব আছে, তার কথা বলার সুযোগ আছে। তার এই যে আমরা এখন যেরকম আমি ওয়াশিংটন ডিসি থেকে কথা বলছি, আপনি ঢাকা স্টুডিও থেকে কথা বলছেন, সুতরাং আপনি সব জায়গায় কথা বলার সুযোগ আছে এবং কথা বলার সুযোগ আছে। তিনি কথা বলার ক্ষেত্রে তার উপরে কোনো নিষেধাজ্ঞা আছে এরকম কোনো কিছু মনে করার কারণ নাই, কারণ তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলছেন। ওই কারণেই আমি প্রশ্নের কথা, প্রশ্ন যা পিআর প্রতিষ্ঠানের মাধ্যমে বা লবিস ফার্মের মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন হলো কিনা সেটা নিয়ে প্রশ্নটা তৈরি হচ্ছে ওই কারণগুলোতেই, যে রয়টার্স বা ইন্ডিপেন্ডেন্ট বা এপি তার কাছে ইমেল পাঠিয়ে নিতে হলো কেন? তার তো ফোন ছিল, সে তো ফোনেও কথা বলতে পারতো। এখানে দুটি ব্যাপার হতে পারে, দুটি না, মানে মূলত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হতে পারে। তো শেখ হাসিনার
সব প্রশ্নের উত্তর দেওয়ার মতো সাহস এবং সক্ষমতা শেখ হাসিনার নাই, কারণ তার কাছে সেই তথ্য নাই। গুম বিষয়ে যদি খুব মানে তিনি যদি প্রশ্নের মুখোমুখি হন যে তিনি মানুষকে গুম করেছিলেন, গুমের যে পরিমাণ তথ্য প্রমাণ, অডিও ভিডিও ইত্যাদি তথ্য প্রমাণ, এবং ভিকটিমরা যারা ফিরে এসে কথা বলছেন, যে সমস্ত প্রমাণ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বা গণমাধ্যমে আছে, সেই সমস্ত জায়গাতে ধরে ধরে যদি প্রশ্ন করা হতো শেখ হাসিনাকে, তাহলে শেখ হাসিনা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারতেন না। গণহত্যা চালিয়েছেন, মানবতা বিরোধী অপরাধ করেছেন, তিনি শুধু এক বাক্যে বলছেন যে যারা মারা গেছেন তাদের জন্য আমি শোকার্ত, কিন্তু এই দায় নিব না, ক্ষমা চাইব না। কিন্তু তার পরিপ্রেক্ষিতে যদি একজন সাংবাদিক, এপি বা ইন্ডিপেন্ডেন্ট বা যে কোনো গণমাধ্যমের, বাংলাদেশেরও কোনো গণমাধ্যম যারা সাক্ষাৎকার নিতে অভ্যস্ত, তাদের মুখোমুখি যদি শেখ হাসিনা হন, তাহলে শেখ হাসিনা এই প্রশ্নগুলোর জবাব দিতে পারবেন না, কারণ তিনি জানেন যে তিনি মানবতা বিরোধী অপরাধ করেছেন। আমার ধারণা যে শেখ হাসিনার এই গণমাধ্যমের মুখোমুখি না হওয়ার ক্ষেত্রে, টেলিফোনে কথা না বলার ক্ষেত্রে, অডিও বা ভিডিও যে কোনো ফরম্যাটই হোক কথা না বলার ক্ষেত্রে বা কথা বলতে সাহস না করার ক্ষেত্রে তার অপরাধটা একটা বড় ভূমিকা রেখে থাকতে পারে। জি, আপনার কোনো যদি প্রশ্ন থাকে মুর্তজা ভাইয়ের কাছে বা একটু অ্যাডও করতে চাই। উনি যা বলছেন এটা অ্যাকচুয়ালি ঠিক বলছে, বরং আমি জিনিসটা একটু করি, যেহেতু আমি আমার নিজেরও পিআরের সাথে একটা রিলেশন ছিল এত বছর, সো এই টাইমিংটা করা যায়। আমি চাইলে, উনি এমন একটা জায়গায় আছে এবং মুর্তজা ভাই হয়তো এগ্রিও করবে যে তিনটা ইন্টারভিউ যে ছাপা হয়েছে অ্যান্সারগুলো কিন্তু অলমোস্ট সিমিলার। সো আমার মনে হচ্ছে যে জিনিসটা যথেষ্ট পরিমাণ ভেটেড এবং যে জিনিসটা যথেষ্ট পরিমাণ আর্টিকুলেটেড ভাবে জিনিসটা সাজানো হয়েছে। দেখেন, আমি এটা অ্যান্টিসিপেট করছিলাম, আমি তো বরং বলবো যে এই যে আমরা ইলেকশনের দিকে যাচ্ছি, এটা প্রথম চাল। উনি মুখটা খুললেন, উনি এই যে শুরু হলো আর কি, উনার স্ক্রিপ্টার ইয়েটা শুরু হলো। সো আমি এখন এটা আসলো আমাদের চোখের সামনে আসলো, আমরা এখন এটা দেখবো যে উনি কি করতে পারে। কিন্তু আমার মনে হয় না যে মানে এইটা উনি যাই বলেছে কিনা এটা গ্রহণযোগ্যতা কতটুকু আছে সেটা নিয়ে আমার একটা বড় প্রশ্ন আছে আর কি। কারণ ইউএন দ্বারা কিন্তু উনি যে অ্যাট্রসিটিস গুলো করেছে সেটা অলরেডি স্টাবলিশড। সো উনি বলতেই পারে চাইলে, কিন্তু এখন কথা হচ্ছে যে এটা এখন আমাদের দিক থেকেও, বাংলাদেশের দিক থেকেও আমার মনে হয় একটা আমাদের ফরেন মিনিস্ট্রির সাথে এখন, যেহেতু তাকে একবার বলা হয়েছে, চিফ অ্যাডভাইজার নিজেই বলেছে যে উনি নরেন্দ্র মোদীকে বলেছেন যে শি শুডন্ট গিভ ইন্টারভিউজ। তো এটা যখন না হলো, এটা এখন একটা আমার কাছে মনে হয় যে একটা মানে একটা ইন্টারন্যাশনাল রিলেশনের দিক দিয়ে এখন আমাদের কথা বলতে হবে, এটাও একটা জায়গা আছে। আমি এখানে আরেকটু যোগ করি যে এই যে পালিয়ে যাওয়া বাংলাদেশ থেকে পলাতক শেখ হাসিনা যে কথাগুলো বললেন আন্তর্জাতিক অঙ্গনকে জানানোর জন্য, আমি বিশ্বাস করি, এবং আমি যখন এইখানে ওয়াশিংটন ডিসি বা এই অঙ্গনের লোকজনের সঙ্গে কথা বলি, গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে যখন আমরা কথা বলি বা আমাদের কাছে যারা জানতে চান, শেখ হাসিনার এই কথাগুলো আসলে কোনো রকম কোনো বিশ্বাসযোগ্যতা নাই। আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে শক্তিশালী দেশগুলোর যারা পরিচালনা করেন তাদের কাছে শেখ হাসিনার যে মানবতা বিরোধী অপরাধ, জাতিসংঘ দ্বারা স্বীকৃত যে অপরাধ, এই অপরাধগুলোর সম্পর্কে তারা মোটামুটি পরিষ্কারভাবে অবহিত। তারা জানেন, তারা শুধু বাংলাদেশ সরকারের থেকে নয়, বাংলাদেশের গণমাধ্যম থেকে নয়, আন্তর্জাতিক গণমাধ্যম থেকে নয়, তারা তাদের নিজস্ব প্রতিনিধিদের মাধ্যমে, নিজস্ব সেটআপের মাধ্যমেও তারা প্রকৃত তথ্য, জুলাই অগাস্ট মাসে শেখ হাসিনা কি করেছিল, কি পরিমাণ বর্বর নির্মম নিষ্ঠুর আচরণ করেছিল, এইগুলো তথ্য প্রমাণ সবই তাদের কাছে আছে। সুতরাং শেখ হাসিনা এখন আন্তর্জাতিক অঙ্গনে কথা বলে আন্তর্জাতিক বিশ্বকে প্রভাবিত করবেন বা আওয়ামী লীগকে একটা নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতি কোনো সহানুভূতি তৈরি করবেন, শেখ হাসিনা বিরুদ্ধে যে মামলা চলমান আছে সেই চলমান মামলাগুলো প্রভাবিত হবে ইত্যাদি, বা নির্বাচন কোনো প্রশ্নের মুখে পড়বে, তিনি নানা চেষ্টা করবেন। কিন্তু আমার কাছে মনে হয় না যে আন্তর্জাতিক বিশ্বে শেখ হাসিনার বা আওয়ামী লীগের কোনো রকম কোনো গ্রহণযোগ্যতা আছে যে তারা এই সমস্ত কথা বলে এটাকে প্রভাবিত করবে। তাহলে কেন বলছে এই কারণে, যেহেতু তার আর কোনো কিছু করণীয় নাই, সে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলছে, ওইখানে তো শুধু বিষোদ্গার করছে, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য গালি যে শব্দগুলো আমরা মুখে আনতে পারবো না সেই শব্দগুলো শেখ হাসিনা বলছে, শেখ হাসিনার লোকজন বলছে। তো এগুলোর যেহেতু কোনো লাভ হচ্ছে না সোশ্যাল মিডিয়ায় কথা বলে, এখন সে আন্তর্জাতিক মিডিয়ায় কথা বলে মনে করছে হয়তোবা লাভ হতে পারে, হয়তোবা নির্বাচনে তার দলের অংশগ্রহণের সুযোগ পাওয়ার ব্যাপারে আন্তর্জাতিক বিশ্ব চাপ দিবে। কিন্তু আমার কাছে মনে হয় না যে ইউরোপের
বা উত্তর আমেরিকার বা অন্য কোনো দিকের একমাত্র ভারত ছাড়া, পার্শ্ববর্তী দেশ ছাড়া আর কেউ তার ব্যাপারে কোনো সহানুভূতি আছে, তার পক্ষে থেকে কোনো কথা বলবেন এরকম কিছু মনে হয় না। কিছু আন্তর্জাতিক সংগঠন কথা বলছেন, তারা হয়তো সামনেও কথা বলবেন, কিন্তু আন্তর্জাতিকভাবে শক্তিশালী কোনো দেশ তার পক্ষে অবস্থান নিবে এই সমস্ত কথা বলার সেই ভিত্তিটা বর্তমানে নাই, সামনের সময়টাও থাকবে না, যতদিন পর্যন্ত শেখ হাসিনার এই মানবতা বিরোধী অপরাধের বিচার হয় এবং যতদিন পর্যন্ত না তিনি যদি এমন হয় যে তিনি যদি বাংলাদেশের মানুষের কাছে গণহত্যার জন্য, মানবতা বিরোধী অপরাধের জন্য মাপ চান, ক্ষমা চান, তা স্বীকার করে নিয়ে, তাহলে হয়তো বাংলাদেশের মানুষ বিবেচনা করতে পারে যে তাকে ক্ষমা করা যায় কিনা। কিন্তু ক্ষমা চাইলেই আন্তর্জাতিক বিশ্ব বলবে না যে তুমি 2000 মানুষ হত্যা করেছো, জাতিসংঘ দ্বারা স্বীকৃত 1400 মানুষ হত্যা করেছো, তোমার ছেলে অর্থাৎ হাসিনার ছেলে জয় স্বীকার করেছে যে 800 হত্যাকাণ্ড হয়েছে। সেই 800 হত্যাকাণ্ডও যদি ধরি, এই 800 মানুষ হত্যাকাণ্ড একদিন শেখ হাসিনা ক্ষমা চাইবে আর আন্তর্জাতিক বিশ্ব বলবে যে না তিনি তো ক্ষমা চেয়েছেন, তাকে মাফ করে দেন, এরকম প্রেক্ষাপট পৃথিবীতে নাই। সুতরাং শেখ হাসিনার এই সাক্ষাৎকার বা এগুলো নিয়ে আসলে অতিরিক্ত গুরুত্ব দিয়ে আলোচনা করার কিছু নাই। সে যে প্রতিদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষোদ্গার করছে, এটা সেই বিষোদ্গারেরই একটা অংশ। হ্যাঁ না, কিন্তু গুরুত্ব তো পাচ্ছে, মানে বিভিন্ন জায়গায় তো এটা নিয়ে আমরাও আলোচনা করছি, সামনে আরো আশঙ্কা করেন কিনা পাচ্ছে দেখেই আমি বলছি গুরুত্ব না দিলে ভালো এই কথাগুলো। জি, মানে কিন্তু সামনে আরো আশঙ্কা করেন কিনা এরকম কথা বলার? জি, মানে উনি এরকম মানে আরো গণমাধ্যমে আরো সক্রিয় হয়ে যাওয়ার আশঙ্কা করেন কিনা বা দেখেন কিনা? গণমাধ্যমে সক্রিয় হলে তো কোনো সমস্যা নাই। উনি ভারতে অবস্থান করে সকল রকমের সুযোগ সুবিধা নিয়ে যেটা করবেন, যেটা নিয়ে আমার আশঙ্কা আছে, সেটি হচ্ছে নির্বাচনকে কি করে ঠেকানোর একটা প্রচেষ্টা তিনি করবেন। সেইটার প্রচেষ্টার অংশ হিসেবে এক ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন। ওই যে তিনি সামরিক বাহিনীকে উস্কানি দিচ্ছেন, নিজের দলের নেতাকর্মীদের বলছেন যার যা আছে সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়তে বলছেন, এক ধরনের যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে বলছেন। এই জায়গাটিতে আমাদের অর্থাৎ সরকারকে অনেক বেশি সতর্ক থাকতে হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। নানা রকমের নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হবে নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। এই কথা বলার চেয়ে আমি ওই জায়গাগুলো নিয়ে বেশি গুরুত্ব দিতে অনুরোধ করব। আমি মুর্তজা ভাইয়ের সাথে একটা জিনিস অ্যাড করবো। একটা মুর্তজা ভাই জিনিসটা খেয়াল করছেন, সেটা হচ্ছে যে উনি ঠিক হাসিনা কিন্তু অনেক জায়গায় যে উস্কানি দিচ্ছে, কিন্তু আজকে রয়টার্স উনি বলছে উনি কিন্তু দেশে আসছে না। সো উনি যে এত কথা বলতেছে তার কিন্তু এখনো পর্যন্ত দেশে আসার মানে এটা তার ফলোয়ার্সদের জন্য এটা কি পরিমাণ ডিসঅ্যাপয়েন্টমেন্ট হওয়া উচিত যে এত কিছু হচ্ছে কিন্তু সে আজকে স্পেসিফিকলি গণমাধ্যমে বলে দিল যে তার দেশে আসার কোনো প্ল্যান নেই। মানে এটা বোঝা যায় যে সে কি অবস্থায় আছে। মানে তার আমার মনে হয় না যে ওই ফ্রন্ট ফুটে আসার কোনো চান্সই আছে। মানে এটা একটা হাস্যকর জায়গায় পরিণতি হতে যাবে আর কি। আমি এটার জন্য বললাম যে সে প্রথম দাওটা দিল, এটা আরো হাস্যকর হবে সামনে। আমার মনে হচ্ছে সে হয়তো আরো কয়েকটা ইন্টারভিউ দিবে, কিন্তু এটাকে এত মানে এটাকে আমরা হালকা ভাবেই দেখতেছি কিন্তু এখনো পর্যন্ত। অনেক ধন্যবাদ অপূর্ব জাহাঙ্গীর এবং গোলাম মুর্তজা। জি মুর্তজা ভাই কিছু দুটি কথা বলে শেষ করি। এক নম্বর কথা, সে যেহেতু মানবতা বিরোধী অপরাধ করেছে, মানুষ হত্যা করেছে, তার নামে মামলা চলছে, তার ওই সাহস নাই যে দেশে এসে মামলা মোকাবেলা করবে। দুই নম্বর ব্যাপার যেটা যে শেখ হাসিনার দেশে আসবে, শেখ হাসিনা যেটা বলেছে যে অনির্বাচিত সরকারের অধীনে সে দেশে ফিরবে না, একটা নির্বাচিত সরকারের অধীনে এই জাতীয় একটা কথা বলেছে। তো ফেব্রুয়ারিতে নির্বাচন, সেই সময় একটা নির্বাচিত সরকার আসবে, তো তখনও তো সে দেশে ফিরে আসতে পারে। সে কি আসবে ফিরে? সে ফিরে আসবে না, কারণ সে মানবতা বিরোধী অপরাধ করেছে। সে এটাও অ্যাড করছে যে তার কোনো প্ল্যান নাই। ওই সেন্টেন্সটা আছে যে he doesn't have any plan to come back to the country। নাই, দেখেন শেখ হাসিনা বাংলাদেশের মানুষ নিয়েও চিন্তিত নয়, শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মী নিয়েও চিন্তিত নয়। শেখ হাসিনা সবচেয়ে খুশি হবে এখন দেশের ভেতরে আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি নির্যাতিত হয়, সে তখন আন্তর্জাতিক বিশ্বকে বলতে পারবে এই দেখো আমার দলের নেতাকর্মীদেরকে মারা হচ্ছে বা নিপীড়ন নির্যাতন করা হচ্ছে। শেখ হাসিনার এই উস্কানির, শেখ হাসিনার এই বক্তব্যের মূল লক্ষ্য হচ্ছে দেশের ভেতরে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে বিপদে পড়ে। আওয়ামী লীগের নেতাকর্মীরা এটা বুঝতে পারবে কিনা আমি ঠিক নিশ্চিত নই। অনেক ধন্যবাদ গোলাম মুর্তজা এবং অপূর্ব জাহাঙ্গীর যুক্ত হবার জন্য ৭১ জানায়। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল একই সময় দেখার আমন্ত্রণ জানিয়ে রাখলাম, সঙ্গে পাবো আশা করি।